পিছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে। এটা সৌদি জায়নামাজ, এটা নামাজ পড়ার পোশাক। এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজকে, এটা বক্স, তবে আমি খেজুরও নিয়ে এসেছি। আমাকে যে সৌদি খেজুর উপহার দেওয়া হয়েছিল, যে রাষ্ট্রীয় উপহার, সেটা আমি আজকে নিয়ে এসেছি। আমি আদালতকে বলেছি, আমি প্রমাণ দেব যে ঈসা আমার পিছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে, কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না। এই আসামিগণ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক প্রতিনিধি এবং দেশের ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রদূত, সুশীল যে ব্যক্তিবর্গ আছে, এদেরকে প্রেমের পাদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে, মেলামেশা করে। এই পোশাকের সাথে একটি প্যালেস্টাইনের স্কার্ফ পরে এসেছি, এবং এই স্কার্ফটার একটা ভ্যালু আছে, কারণ প্যালেস্টাইনের এখন যে অবস্থা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কারখানা নেই, খুবই সীমিত অবস্থায় মানুষ এখনও এই যে তাদের শিল্প এটা তৈরি করে। আমি আজকে এই স্কার্ফটা পরে এসেছি এটাই বোঝানোর জন্য, প্যালেস্টাইনের মানুষ যেমন সংগ্রামী, আপনাদের বাংলাদেশের মেয়ে আমি মেঘনা আলমও এখানে একটা সংগ্রাম করছি কনস্পিরেসির বিরুদ্ধে। আমার এবং ঈসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কি। তবে খুবই আফসোসের বিষয়, সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয়। ঈসা সেখানে উপস্থিত থাকেনি, প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি, কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরও অনেক বেশি। কিন্তু আমি ছিলাম, এবং আমি যখন সেখানে তার কাছে আমি যেতেও চাইনি, সত্যি যেটা আমি বলেছি, দুই পক্ষ না থাকলে আসলে লাভ নেই এসে। তখন আমাকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন, আমার স্ত্রী সন্তানরা ঈদের জন্য বাংলাদেশে আছেন, তারা একজন মিস বাংলাদেশকে দেখতে খুব এক্সাইটেড, এবং তাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি আপনি আসছেন, তো না আসলে আমার জন্য খারাপ দেখায়। তখন আমি যাই, কথা বলি, এবং কথা বলার এক সময়ে যেহেতু বাস্তব সত্যিটা হচ্ছে ঈসা আমি কি বলবো, আমার একজন ক্লোজ পার্সন ছিলেন। আমি যখন আমার কি সমস্যা তার সাথে শেয়ার করি, আমি কেঁদে ফেলি, এবং আমার কান্না খুবই কি বলবো, যে সেখান থেকে কোনো সলিউশনটা আসেনি, বরঞ্চ সেই অবস্থানটার প্রাইভেসি নষ্ট করে ঈসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময়, এবং তিনি আমাকে বলেন আরও কাঁদো, কিপ ক্রাইং। এবং তিনি আমাকে বলেন আমার স্বামী তার বন্ধুদেরকে বলতে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মেয়েকে ভালোবাসে, এবং তিনি আমাকে আমার বেল হওয়ার পরও জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সৌদি ভাষায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে, যেটা বাংলাদেশিরা ডিজার্ভ করে। তো আমার মনে হয় যে যেহেতু আমি কারো ঘর ভাঙার চিন্তা নিয়ে আসি নাই, বরঞ্চ আমাকে গাধা বেড়ানো হয়েছিল। আমাকে আসলে এগুলো বলার কোনো, রাষ্ট্র আইন প্রমাণের ওপরে চলে, প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী নয়, প্রমাণ অনুযায়ী আমি একজন ভিকটিম, যার উচিত ছিল জাস্টিস সিক করা। কিন্তু আমি আসলে কার কাছে কি বিষয়ে জাস্টিস সিক করবো? আজকে যদি আমি কোনো কমপ্লেইন করতে যাই, কোনো কেস করতে যাই, কিছু বলতে যাই, তাতে ক্ষতি হবে হচ্ছে ঈসার, যার ক্ষতি করলে আমার নিজেরই খারাপ লাগবে। তার হয়তো আমি জানি না আমাকে এই অবস্থা দেখে কেমন লাগে। আমি আজকে যেখানে এসেছি, এই যে বোরখা, এটা আমার আসলে সচরাচর আউটফিট না। এই বোরখা এইভাবে কভার করা দেখা ঈসার ইচ্ছা ছিল। উনি হয়তো এই ভিডিওগুলো দেখবে, আমি জানি না সে কেমন ফিল করবে যে এখন আমি এগুলো করছি। এবং যারা বলে যে, আপনারা নিজেরা বলবেন যে একজন পুরুষ নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করে, নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ কুসম্পর্কে এটা সম্ভব না। আপনি একজন মুসলিম হয়ে, উনি একজন সৌদি রাষ্ট্রদূত, উনি মানুষকে হজ ভিসা দান করেন, এবং আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না, তাকে রমজানে সাহায্য করেছে হজ করার জন্য। সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কুসম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবে। হ্যাঁ, আপনারা মিলিয়ে দেখবেন। হ্যাঁ, এই বক্স হাতে নেওয়া ঈসার ছবি আছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তিনি বিএনপিকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে এই উপহার দিয়েছেন, সৌদি বাদশার খেজুর। এটা কিন্তু আমি মনে চাইলেও কাউকে দিলাম সেরকম উপহার না, এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শফিকুরের মাধ্যমে, কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। এটা সৌদি বাদশারা দেয় হচ্ছে সৌজন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য। পাসপোর্ট সহ অন্যান্য ডিভাইস, ওনার ম্যাকবুক যেটা আছে, আইফোন 16 প্রো যেটা আছে, সবগুলোতে ওনার নিত্য ব্যবহার্য জিনিসপত্র আর কি। ওনার একটা মানুষের এখন বর্তমান যুগে আমাদের প্রত্যেক জীবনযাপন করতে গেলে আমাদের এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট। তো উনি যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার, উনি মিস বাংলাদেশের ফাউন্ডেশনের একজন চেয়ারপারসন, উনি লিডারশিপ ট্রেনার, পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার। তো ওনার জন্য এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট, এবং উনি যেহেতু পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার, ওনার দেশের বাইরে যেতে হয়, তো পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট ওনার জন্য, এবং এটা আমরা বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করেছি। আজকের আসামির নাম হচ্ছে, যিনি আজকে এই মামলায় বিজ্ঞ আদালতে হাজিরা যাওয়ার জন্য আসছে এবং একটা পিটিশন দাখিল করেছেন, মেঘনা আলম।
এই মামলার অপর একজন আসামি সামির দেওয়ান। এই আসামিগণ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এরা বাংলাদেশের বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক প্রতিনিধি এবং দেশের ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রদূত, সুশীল যে ব্যক্তিবর্গ আছে, এদেরকে প্রেমের পাদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে, মেলামেশা করে। এই অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সুকৌশলে বিভিন্নভাবে এদেরকে অবৈধ পন্থা অবলম্বন করে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে, চাঁদা নেয়। এইভাবে বিভিন্ন সময়ে এরা এই অপরাধ সংগঠন করছে। এই মামলার যে মূল যে ভিকটিম, আমরা মামলার এজাহার পর্যালোচনা করে দেখতে পারছি একজন সৌদিয়ান রাষ্ট্রদূত। এই আসামি মেঘনা আলম 2020 সালে মিস বাংলাদেশ আর্ট খেতাবে ভূষিত হওয়ার পরে বিনোদন জগতে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিতি বাড়ে। এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে কর্মরত একজন বিদেশি রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূতের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। সেই স্থাপনের মাধ্যমে এই রাষ্ট্রদূতের নিকট এই আসামি এবং এই যে চক্র 1 নম্বর আসামি সহ ধানমন্ডির একটা রেস্টুরেন্টে বসে ওরা আলাপ আলোচনা করে একটা মিটিং আয়োজন করে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় এই রাষ্ট্রদূতের নিকট থেকে $5 মিলিয়ন টাকা চাঁদা দাবি করবে এবং এই টাকা আত্মসাৎ করবে এবং এই টাকা আদায় করবে। তাৎক্ষণিক আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে অবগত হয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামিকে গ্রেপ্তার করাকালীন সময় আসামির নিকট থেকে একটা iPhone 16 Pro Max এবং একটা ম্যাকবুক ল্যাপটপ এবং একটা অপ্পো মোবাইল জব্দ করে। আজকে আসামি জামিন নেওয়ার পর বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দিয়েছেন আসামির নিকট যে জব্দকৃত আলামত, এই ল্যাপটপ, এই iPhone Pro Max 16 Pro Max এবং অপ্পো মোবাইলটা তার জিম্মায় দেওয়ার জন্য। আমরা রাষ্ট্রপক্ষে এবং তার একটা পাসপোর্ট ছিল, আমরা রাষ্ট্রপক্ষে গৌর আপত্তি করেছি। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে বলেছি এই মামলার তদন্ত কাজ এখনও চলমান। এই আলামত একটা গুরুত্বপূর্ণ, এই মামলার একটা গুরুত্বপূর্ণ আলামত এবং এই যে ল্যাপটপ, এই মোবাইলে এই আসামি কার সাথে যোগাযোগ করছে, আরও কোনো ব্যবসায়ী, আরও কোনো রাষ্ট্রদূত, আরও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আরও কোনো কবি সাহিত্যিক এবং সুশীল ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে কিনা, সেগুলো এই মোবাইল, এই ল্যাপটপগুলো যখন ফরেন্সিকে নিয়ে তদন্তকারী কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করবে তখন এগুলো সব বের হয়ে আসবে। তদন্তের এই মুহূর্তে বিজ্ঞ আদালত যদি এই মোবাইল এবং যে জব্দকৃত আলামত এই আসামির নিকট জিম্মায় দিয়ে দেয় তাহলে এই মামলার আলামত, গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হবে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনছে এবং আজকের আসামির বক্তব্য শুনেছে, আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছে। শুনে বিজ্ঞ আদালত একটা অর্ডার দিয়েছেন। সেই অর্ডারটা হলো আগামী 31/8/2025 অর্থাৎ আগামী ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এই যে আলামত, এই আলামতের মালিকানা যাচাই এবং এই আলামতগুলো ফরেন্সিকে পরীক্ষা নিরীক্ষা করে এই মামলার সংক্রান্ত যেসব তথ্য আলামত পাওয়া যায় সেগুলো সংগ্রহ করার জন্য এবং ফরেন্সিক রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য, পেশ করার জন্য আজকে বিজ্ঞ আদালত এই অর্ডার দিয়েছেন। তাছাড়া আপনারা দেখেছেন এই আসামি খুবই অধ্যুত্বপূর্ণ আচরণ বিজ্ঞ আদালতে আজকে যখন আমরা রাষ্ট্রপক্ষে বক্তব্য দিয়েছি, ঘোর বিরোধিতা করেছি, এই আসামি খুবই অধ্যুত্বপূর্ণ আচরণ করেছে বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষের সাথে এবং অন্যান্য এজলাসে অন্যান্য আইনজীবীর সাথে খুবই মিসবিহেভ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক।